সবাইকে স্বাগত। অনেকদিন পর আমরা আবার অনলাইন ক্লাসে ফিরে এলাম। কয়েকদিন আগে তো আমরা জুমে ক্লাস করছি, আজকে ইউটিউবের মাধ্যমে তোমাদের কাছে ক্লাস করছি। আজকের ক্লাসটি মূলত আমাকে এসএসসি যারা 2022 সালের পরীক্ষার্থী, তোমাদের সামনে যে 3 তারিখ থেকে মার্চ মাসের 3 তারিখ থেকে যে সিটি পরীক্ষা হবে সেটার উপরই তোমাদের আমি কিছু সাজেশন দেবো। তোমরা এটা ফলো করে ভালো করতে পারবা এবং ভালোভাবে প্র্যাকটিস করবা এবং পড়বা। আচ্ছা, শুরুতে দেখো পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এই দুই পেপার থেকেই তোমাদের টোটাল এই সাজেশন থেকে তোমাদের সিটি যে পরীক্ষা হবে তার নাম্বার হলো 20 নম্বর। এই 20 নম্বরের উপর আমি সাজেশন যে দিয়েছি 3টা অধ্যায়ে। দেখো এই 3টা অধ্যায়ে কিন্তু তোমাদের ক্লাসে আমি আলোচনা করেছি। এই 3টা অধ্যায়ের বিশেষ কিছু টপিক আছে, যে টপিকগুলো আমি উল্লেখ করে দিচ্ছি। এই টপিকগুলোর উপরেই প্রশ্ন হবে, তোমরা এইগুলো ভালোভাবে পড়বা। আচ্ছা দেখো, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়, এটা জানো তোমরা। দ্বিতীয় অধ্যায় কাজ, শক্তি, ক্ষমতা, এটা হলো পঞ্চম অধ্যায়। আচ্ছা, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের এটা হলো একটি অধ্যায় আমি দিয়েছি, যদি আরো অধ্যায় পড়িয়েছি কিন্তু একটি অধ্যায় দিয়েছি। এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। আমি তোমাদেরকে বলেছি ক্লাসে যে এই অধ্যায় থেকে অবশ্যই বোর্ড পরীক্ষা তোমরা প্রশ্ন কমন পাবা, একটা সেট হলেও প্রশ্ন কমন থাকে। আচ্ছা, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের এই অধ্যায়টা হলো চলতরিত অধ্যায়, এটা তৃতীয় অধ্যায়। আচ্ছা, এই অধ্যায়ের নাম হলো চলতরিত। আচ্ছা, এখানে দেখো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে ভেক্টর অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়ে তোমরা কোন কোন টপিকগুলো পড়বা সেই টপিকগুলো দেখো। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টরের সংজ্ঞা পড়বা, একক ভেক্টরের সংজ্ঞা পড়বা, সূত্রগুলো পড়বা, আয়তাকার একক ভেক্টর, সরণ ভেক্টর, ভেক্টরের ডট গুণন, ক্রস গুণন, ডাইভারজেন্স, কাজ। এখানে দেখো, এখানে আসি দেখো ভেক্টরের ডট গুণন এবং ক্রস গুণন, এই দুইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ভেক্টরের ডট গুণন, ক্রস গুণন। আর এখানকার মধ্যে একক ভেক্টর, অবস্থান ভেক্টর, আয়তাকার একক ভেক্টর, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা আমি বলি। তো ভেক্টরের ডট গুণনের বলতে কি, ডট গুণন তোমাদের নিশ্চয়ই মনে আছে ডট গুণনটা কি। এখানে কিন্তু শুধু একটা সূত্র আছে, যে সূত্র দিয়ে অনেকগুলো ম্যাথ আসে। সেই সূত্রটা কি দেখো, ভেক্টরের ডট গুণনে কি আসে, ডট গুণন বলতে এই যে ডট চিহ্ন থেকে ডট গুণন, a ডট b ইকুয়াল টু a b cos থিটা। এখান থেকে কিন্তু আমরা আমি তোমাদের সংজ্ঞা শিখেছিলাম। সংজ্ঞাটা কি হলো দেখো, যে এই a ভেক্টর, এই a ভেক্টরের মান a, b ভেক্টরের মান b, আর এর গুণফল কোসাইনের মধ্যবর্তী গুণফলের সমান, এটাকে বলতেছি আমরা ডট গুণন। সেম ভাবে যদি ক্রস গুণনের কথা বলো, ক্রস গুণনটা কি দেখো, সূত্র a ক্রস b ইকুয়াল টু a b sin থিটা ইটা ক্যাপ। এই ইটা ক্যাপটা কি এখানে একক ভেক্টর। আচ্ছা, ইটা ক্যাপটা এখানে একক ভেক্টর। সেম ভাবে কিন্তু এই ক্রস গুণনের সূত্র সংজ্ঞাটা তোমরা এখানে বলতে পারো যে এই a ভেক্টরের মানটা কি, a b ভেক্টরের মান হলো এই যে b, আর এর মধ্যবর্তী সাইনের গুণফলের সমান, যেখানে ইটা ক্যাপ একটা একক ভেক্টর। এখন আসো ডাইভারজেন্স, এখানে ডাইভারজেন্স কি করবা, সংজ্ঞা করবা, আর কার্লের সংজ্ঞা করবা, আর সূত্রটা করবা। আচ্ছা, কৃতকাজের রাশিমালায় আসি। কৃতকাজের রাশিমালায় এখানে কৃতকাজের রাশিমালা থাকি। এখানে দেখো কাজ, শক্তি, ক্ষমতা যে পঞ্চম অধ্যায় রয়েছে, এই অধ্যায়ে কি কি পড়বা তোমরা। এখানে কৃতকাজের রাশিমালা, কৃতকাজের রাশিমালা কি আমরা জানি যে w ইকুয়াল টু f s cos থিটা, s f cos থিটা ইকুয়াল টু f ডট s বাই s ডট s, একই কিন্তু কথা। আমরা ভেক্টর অধ্যায়ে কিন্তু এই সম্পর্কে পড়েছি। শিক্ষার্থীরা এখন দেখো যে কাজ, শক্তি ও ক্ষমতা, এই যে পঞ্চম অধ্যায় রয়েছে, এই পঞ্চম অধ্যায়ে তোমরা কোন কোন টপিকগুলো পড়বে। এখানে কিন্তু আমরা পড়েছিলাম যে কাজটা আসলে কি, কাজটা তোমাদের কাজ সম্পর্কিত সংজ্ঞা বা কাজ সম্পর্কিত আরো অন্যান্য অনেক যে সংজ্ঞা, তারপরে কাজের ব্যাখ্যা, সেই কাজের ব্যাখ্যায় আসে কি এই যে কিছু কাজের যেটা রাশিমালা w ইকুয়াল টু f s cos থিটা ইকুয়াল টু s f cos থিটা ইকুয়াল টু f ডট s s f, এটি কিন্তু টোটালটাই একই জিনিস। আমরা ভেক্টর অধ্যায়ে শিখেছিলাম না যে a ডট b হলে ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে, এরকম যে a ডট b ইকুয়াল টু b ডট a হতে পারে, কারণ কি ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে। সেম ভাবে এই যে f ডট s ইকুয়াল টু s ডট f, একই জিনিস। আচ্ছা, এখন আসো কাজের প্রকারভেদ। কাজের প্রকারভেদে আমরা কি করেছিলাম যে কাজ কত প্রকার, 3 প্রকার, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ। আচ্ছা, এই ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ আর শূন্য কাজ যেটা আছে, শূন্য কাজের মধ্যে দেখো যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য হয় কেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা
কোশ্চেন বিভিন্ন সময় বিভিন্নভাবে বোর্ড পরীক্ষায় আসে। তো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য, ওই শূন্য কাজের উদাহরণ তোমরা পারবা। আমি জুন ক্লাসে নিয়েছি, তোমাদের কিন্তু সামনাসামনি ক্লাস নিয়েছিলাম। আচ্ছা এখন দেখো স্প্রিং বল, এই স্প্রিং বলটা কি সেটার সঙ্গে তোমাদের বলতে হবে। আচ্ছা এটা হলো স্প্রিং কর্তৃক প্রযুক্ত যে বল, সেটাই হলো মূলত স্প্রিং বল। আর স্থিতি স্থাপকতা, এখানে স্থিতি স্থাপকতা জিনিসটা কি, যে একটা বস্তুকে তুমি বল প্রয়োগ করে কি করতেছো, ওর আকার আয়তন উভয়ের পরিবর্তন ঘটাচ্ছ। তো সেই বলটা কি করবে, তুমি যদি সেই বলটা ফিরিয়ে নাও, আবার কি হবে, ওই বস্তুটা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবে। সেটাই হলো বস্তুর স্থিতি স্থাপকতা ধর্ম বা স্থিতি স্থাপকতা। আচ্ছা এখন আসো স্প্রিং বলের সাহায্যে কৃত কাজের রাশিমালা, এটি আমি তোমাদের করেছিলাম। তো এই স্প্রিং বলের সাহায্যে কৃত কাজের যে রাশিমালা, এই রাশিমালা বের করতে গেলে আগে কি করতে হয়, সংক্ষিপ্তভাবে আমি তোমাদের ব্যাখ্যা দিই। আমি কি স্প্রিং বল, এখানে আমরা জানতাম কি স্প্রিং এর সাহায্যে যে কৃত কাজের রাশিমালা আছে, এটা করতে গেলে আমাদের কি লাগে, F = KS। যখন বাইরে থেকে এজেন্ট বল প্রয়োগ করবে, আর যখন স্প্রিং কর্তৃক বল প্রযুক্ত হবে, সেক্ষেত্রে রাশিমালাটা কি হবে, F = KS। মানে বল যদি শিক্ষার্থীরা এখানে দেখো আমরা যেটা জানলাম, F = KX হয়, আবার F = KX হয়। এইটা কখন কিভাবে হয়, এই দুটা আমি তোমাদেরকে একটু উদাহরণের সাহায্যে দিয়ে বলবো। আচ্ছা মনে করো এখানে একটা স্প্রিং একটা ধীর অবলম্বনের সাথে যুক্ত অবস্থায় আছে, এদিকে m ভরের একটা কণা, হ্যাঁ m ভরের একটি কণা। আচ্ছা এইখানে স্প্রিংটা সাম্যাবস্থায় আছে, আর একটা স্প্রিং ধরো আমরা কি ধীর অবলম্বনের সাথে আটকানো, এই স্প্রিংটাকে প্রসারিত করলে মনে করো এখানে m ভরের একটি কণা আছে, এইখানে এই সাম্যাবস্থানে x এর প্রসারণটা হলো 0। আচ্ছা এটা এই অবস্থায় ছিল যখন এর অবস্থানটা কি ছিল 0, অর্থাৎ আদি অবস্থান। যখন এটা প্রসারিত হলো তখন কি হলো, মনে করো x পরিমাণ প্রসারিত হলো, এর প্রসারণটা কতটুকু হলো, x পরিমাণ প্রসারিত হলো। আচ্ছা কখন প্রসারিত হবে, যখন বাইরে থেকে মনে করো এইদিকে বাইরে থেকে এ বল স্প্রিংটাকে মনে করো এই যে ঘরে কণা যুক্ত আছে, এখান থেকে টেনে এভাবে প্রসারিত হলো। তো এফ বল প্রয়োগ করছে এজেন্ট, বা তুমি মনে করো তোমাকে মনে করতে পারো যে এফ বলে এই স্প্রিংটাকে তুমি প্রসারিত করছে এই পর্যন্ত আসলো, তার মানে এই প্রসারণ করার কারণে সে যে প্রসারণটা হলো x পরিমাণ প্রসারণ করলো। তো বল যেদিকে প্রয়োগ করতেছো প্রসারণটা কোন দিকে হচ্ছে, দেখো বল এইদিকে প্রযুক্ত হচ্ছে, প্রসারণটা কোন দিকে হচ্ছে, স্প্রিংটা তো ওই দিকে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, প্রসারিত হচ্ছে। তার মানে কি বল যেদিকে প্রসারণ সেদিকে, মানে কি এখানে কিরকম দাঁড়ায়, বল যে পরিমাণ বল প্রয়োগ করা যাবে ঠিক সেই পরিমাণই প্রসারণ ঘটবে, x = x। যে পরিমাণ বল প্রয়োগ বাইরে থেকে প্রয়োগ করতেছে তার প্রসারণটা ঘটতেছে ঠিক সেই পরিমাণ x পরিমাণ, মানে কি F = KX। এখানে k হলো সমানুপাতিক ধ্রুবক, এটা কি সমানুপাতিক ধ্রুবক, এই k কে আবার স্প্রিং ধ্রুবকও বলা হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা এখন আসো এই যে এটা তো গেল, এখন এই F = KX কখন, F = দেখো বল মানে এই বলে যখন স্প্রিংটা প্রসারণ করতেছে x পরিমাণ, তো এই স্প্রিংটা কি করবে, এই স্প্রিং তার বল সে বল স্প্রিং কর্তৃক যে বলটা সেটা প্রযুক্ত করে তো কি করবে, এই স্প্রিংটাকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে চাবে, মানে কি এইরকম অবস্থানে যেতে চাবে। তো এই অবস্থানে আনতে চাইলে স্প্রিং কোন দিকে বল প্রয়োগ করবে, এই দিকে পরিমাণ বল স্প্রিং কর্তৃক বল, স্প্রিং কর্তৃক বল যে প্রযুক্ত হবে সেই স্প্রিংটা কি করবে, এই বস্তুটাকে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসতে চাবে। তো এক্ষেত্রে দেখো আগের অবস্থানে এইদিকে বল প্রয়োগ করতেছে, আর এর সরণটা কিন্তু ঘটেছে এইদিকে x পরিমাণ, তার মানে এইদিকে, তার মানে একটা থেকে আরেকটা বিপরীত। তাহলে আমরা যদি এই স্প্রিং কর্তৃক বল ধরি, আমরা কি F = KX, মানে বল একদিকে প্রয়োগ হচ্ছে আর এর সরণটা ঘটতেছে উল্টো দিকে। তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল Fx সমানুপাতিক -x, মানে কি Fs = -kx, এটা দাঁড়াচ্ছে। আচ্ছা একটা বস্তুকে মনে করো এটা হলো তার আদি অবস্থান আর এইটা হলো তার শেষ অবস্থান, তো এই অবস্থান থেকে এই অবস্থানে একটা বস্তুকে আনতে গেলে আমরা কিভাবে বিশেষা করি, লিমিট নিয়ে, মানে কি সমাকলনে করি। তো
সমাকলনটা করতে গেলে আমরা কিভাবে বৃত্তকাজটা তার বের করবো, স্প্রিং করতে। আচ্ছা, এখানে এই ওই পর্যায়ে যাওয়ার আগে আরেকটা কথা বলে নিই যে স্প্রিং বল প্রয়োগ করে এই বস্তুটাকে পূর্বের অবস্থা ফিরিয়ে আনতে চাচ্ছে। এই যে বলটা প্রয়োগ করে আনতেছে এই বলটাকে বলা হয় প্রত্যায়নী বল, প্রত্যায়নী বা প্রত্যাবর্তী বল। মানে কি, বল প্রযুক্ত করে ওই বস্তুটাকে পূর্বের অবস্থা ফিরিয়ে আনার যে চেষ্টা যেই বলের মাধ্যমে, সেই বলটাকে আমরা বলতেছি প্রত্যায়নী বল। প্রত্যায়নী বলটা এটাও কিন্তু এর সাথে সংযুক্ত করে নিবা, প্রত্যায়নী বলটা কিন্তু ইম্পর্টেন্ট, নাকি প্রত্যায়নী বল বা প্রত্যাবর্তী বল, প্রত্যায়নী বল বা প্রত্যাবর্তী বল। আচ্ছা, এখন স্প্রিং কর্তৃক যে প্রযুক্ত বলের রাশিমালা আছে, বৃত্তকাজের রাশিমালা, সেই রাশিমালাটা সম্পর্কে আমি তোমাদের আলোচনা করেছি। তো সর্বশেষ আমি এই যে লাইনটা হবে আমি তোমাদের দেখাই দিই কিরকম হবে। যে কৃতকাজ, স্প্রিং কর্তৃক যে কৃতকাজ W কি হবে, আমরা এটাকে লিমিটে নিয়ে আসি, ইন্টিগ্রেশনে নিয়ে আসি। মনে করো আদি অবস্থান ছিল 0 আর শেষ অবস্থান কত x, আদি অবস্থান 0 শেষ অবস্থান x। আচ্ছা, এখানে দেখো f ইকুয়াল টু যদি kx আর f ইকুয়াল টু মাইনাস kx হয়, তাহলে আমরা কিন্তু এভাবে লিখতে পারি কিরকম, যে f ইকুয়াল টু মাইনাস fx, এটা আমরা কিন্তু লিখতে পারি। আচ্ছা, এখন কি পরিমাণ বল, দেখো 0 আদি অবস্থান 0 থেকে শেষ অবস্থান হলো x, মানে f পরিমাণ বল প্রয়োগ করে, তাহলে f dx আমরা এখানে মাইনাস fx কিন্তু ধরতে পারি, একই কথা। তো এটা কি দাঁড়াবে, দেখো এই কৃতকাজের রাশিমালাটা হবে 0 থেকে x, f ইকুয়াল টু আমরা কি জানি k, তাহলে এখানে বসালাম কি k f dx, এখানে তো k তো সমানুপাতিক ধ্রুবক, একে বাইরে নিয়ে আসতে হবে, তাহলে k 0 থেকে x f dx এটা আসছে। তাহলে এর সমাকলন করলে আমরা কি পাই, x² / 2 0 থেকে x এটা পাচ্ছি। তাহলে সর্বশেষ কি দাঁড়াবে, দেখো k, এখন আমরা যদি লিমিটগুলো বসিয়ে দেই, মানে প্রথমে লয়ের আপার লিমিট বসাতে হয়, তারপর লয়ের। তো আপার লিমিট কত x² x, x এর মান বসলো, x এর জায়গায় x বসলো, আর এখানে x এর জায়গায় পরে লয়ের লিমিট কত 0 / 2 এটা। তাহলে আমরা কি পাবো, হাফ k x²। এটাই হলো স্প্রিং কর্তৃক যে প্রযুক্ত বল সেটার কৃতকাজের রাশিমালা হলো এটা। আচ্ছা, এইটাতে বিভিন্ন কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম বা আরো আমাদের অনেক কিছু সমাধানে এটা প্রয়োজন হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন আসো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিত অধ্যায়, অর্থাৎ তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ে কিন্তু আমি এই বিষয়গুলো সবগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ক্লাসে তোমাদের বলেছি এবং এর উপর একটা নোটও দিয়েছি। আচ্ছা, এখানে সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। তো রোধটা কি, রোধ এটা কি বিদ্যুৎ প্রবাহে বাধা দেয়, এটাই মূলত কি রোধ। রোধকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, আর দ্বারা। তো এটা হলো রোধের সংজ্ঞা। তো রোধের উপর তাপমাত্রার প্রভাব এটাও কিন্তু আমি আলোচনা করেছি, এবং এটার শিক্ষার্থীরা এখানে তো বললামই রোধের উপর তাপমাত্রার এটা আলোচনা করেছি, ওহমের সূত্র এটাও কিন্তু ক্লাসে তোমাদের আলোচনা করেছি। এখন এখানে দেখো কারশফের সূত্রটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা থেকে ম্যাথমেটিক্যাল টার্ম অনেকে আসে। তো কারশফের সূত্র আমরা কি করছিলাম, যে কারশফের সূত্র হলো দুইটি, একটা হলো জাংশনের সূত্র আর একটা হলো লুপের সূত্র বা আবদ্ধ বর্তনীর সূত্র। জাংশনের সূত্রটা আমরা কি শিখেছিলাম, সংক্ষিপ্ত করে একটু আলোচনা করি। জাংশনের সূত্রটা কি ছিল, যে এমন একটা পয়েন্ট থাকবে, এই পয়েন্টে কিছু কারেন্ট এখানে কি হবে মিলিত হবে, আবার কিছু কারেন্ট তড়িৎ প্রবাহ কি হবে এখান থেকে বের হয়ে যাবে। তো এখানে মিলিত হচ্ছে, আবার কোনটা কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। এরকম আরো থাকতে পারে, মনে করো এটা বের হয়ে যাচ্ছে, তো এটা এখানে এই পয়েন্টে মিলিত হচ্ছে, এরকম করে আরো পয়েন্ট দিলাম, মনে করো এটা এদিকে মিলিত হচ্ছে আর এদিকে এটা বের হয়ে যাচ্ছে। তো এটাকে যদি আমরা ধরি I1, এটা I2, এটা I3, এটা I4, এটা হলো I5, এটা হলো I6, এটা হলো I7, এরকম অনেক হতে পারে। তো যেগুলো মিলিত হচ্ছে এই পয়েন্টে, সেই পয়েন্টগুলোকে পজিটিভ, এবং যেগুলো নির্গত হচ্ছে বা বের হয়ে যাচ্ছে সেগুলোকে আমরা নেগেটিভ ধরে এদের বীজগাণিতিক যে সমষ্টি সেটাকে আমরা শূন্য ধরতে পারি। এটাই মূলত হলো কারশফের প্রথম সূত্র বা জাংশনের সূত্র। দ্বিতীয় সূত্রটা কি ছিল, লুপের সূত্র বা আবদ্ধ বর্তনীর সূত্র। তো লুপের সূত্র আবদ্ধ বর্তনীর সূত্রে আমরা বর্তনী দেখেছিলাম, সেই বর্তনীতে যে এক একটা লুপ মানে কি টোটাল একটা
বর্তনীকে যদি তুমি বিবেচনা করো, মনে করো এখানে রোধ আছে, এখানে ব্যাটারি, এরকম করে একটা আবদ্ধ বর্তনী কিন্তু আমরা দেখেছিলাম যে এ বি সি ডি একটা আবদ্ধ বর্তনী। তো এ বি সি ডি এর থেকে শুরু করলো, এ বি সি ডি আবার এতে আসলো। তো এ বি সি ডি এ, এটা কিন্তু একটা আবদ্ধ বর্তনী, আমরা এটা বলতে পারি। তো তারপর দেখো হুইটস্টোন ব্রিজ। এই হুইটস্টোন কারশফের সূত্র যদি তোমরা যখন ভালো বুঝবে, তো হুইটস্টোন ব্রিজ সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা হবে। হুইটস্টোন ব্রিজ আমি তোমাকে ক্লাসে বলেছিলাম যে এটা থেকে ইম্পর্টেন্টটা কি, এখানে ইম্পর্টেন্ট হলো হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার শর্ত। সাম্যাবস্থার শর্তটা আমাদের কি ছিল দেখো, সাম্যাবস্থার শর্তটা ছিল হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার শর্ত P/Q R/S। এখান থেকে বড় আলোচনা আসে না, আসলে এখানে ম্যাথমেটিক্যাল টার্ম আসে, এগুলো কিন্তু আমি ক্লাসে আলোচনা করেছিলাম। তারপর সর্বশেষ গেল এই যে গ্যালভানোমিটারের উপর শান্টের যে প্রভাব আছে, এই শান্ট, এটাও কিন্তু আমি ক্লাসে তোমাদের আলোচনা করেছি। তো শিক্ষার্থীরা, তোমাদের সিটি এক্সামের জন্য এটা ছিল আজকে আমার সাজেশন। পরবর্তী ক্লাসে আমি তোমাদের বিস্তারিত ক্লাস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।